কেউ একজন বলেন তো শতকরা বলতে আমরা কি বুঝি? কথা শোনা যাচ্ছে? শতকরা মানে 100। আচ্ছা, আবার স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, প্রথম জন বললেন, কি বললেন? শতকরা মানে? আমি প্রশ্ন করছি যে শতকরা বলতে কি বুঝেন? আচ্ছা, আরো কেউ? প্রতি 100-তে 1। আচ্ছা, আরো কেউ কমেন্ট, কোনো মন্তব্য? বুঝি নাই, আবার একটু বলেন। প্রত- আচ্ছা, গুড। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি সবার কাছ থেকেই পাইছি, সবারই কাছাকাছি উত্তর, একই জিনিস উত্তরটা ঘুরিয়ে ফিরে যাবে বলেন না কেন, কাছাকাছি উত্তর। মোট কথা হচ্ছে শতকরা একটা তুলনা করা। শতকরা হচ্ছে তুলনা করা। এখন তুলনাটা যেহেতু গণিত, তুলনাটা তো আর নামের সাথে হবে না, বস্তুর সাথে হবে না, তুলনাটা হবে সংখ্যার সাথে। মানে কত সংখ্যার সাথে তুলনা হবে, এটা হলো বড় কথা। তো শতকরা বলতে আমরা বুঝি যে যাকে তুলনা করেন না কেন, যে সংখ্যাকেই তুলনা করেন কেন, তাকে তুলনা করা হবে 100-র সাথে। কার সাথে? 100-র সাথে তুলনা করতে হবে। হ্যাঁ, তার মানে 100-র সাথে যদি তুলনা করি তাহলে কথাটা এরকম হয়ে দাঁড়ায় যে 100-র মধ্যে সংখ্যাটা কত। হ্যাঁ, তো এই ধারণা থেকে আসলে শতকরার শতকরা কথাটা চলে আসছে। শত হচ্ছে 100, কর মানে আচ্ছা প্রতি শত। ঠিক আছে, শতকরা আমরা এটাকে যদি মানে আসলে মূলত আসছে ইংলিশ থেকে, পার্সেন্ট থেকে। পার মানে প্রতি, সেন্ট মানে 100। ঠিক আছে, পার্সেন্ট, পার্সেন্ট মানে হচ্ছে পার মানে প্রতি, আর সেন্ট হচ্ছে 100। তো প্রতি 100-তে কত, তা বোঝানোর জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি তাকে বলা হয় শতকরা। এখন আমি বললাম যে শতকরা মানে তুলনা করা। আর এই যে তুলনা করা, এই কথাটা আমি মানে বিগত ক্লাসে অনেকবার বলছি যে যদি তুলনা করা হয় তাহলে অবশ্যই গণিতের এটাকে বলতে হবে যে ভগ্নাংশ। যদি তুলনামূলক কোনো কিছু কাজ করতে চান তাহলে সেটা অবশ্যই ভগ্নাংশ। আর যদি ভগ্নাংশ হয় তাহলে এটার হরলব থাকবে। ক্লিয়ার? হরলব থাকবে। তাহলে এই যে যে শতকরা, শতকরাও তাহলে একটা ভগ্নাংশ যেহেতু তুলনা করতেছি, এই ক্ষেত্রে হরলব আছে, তাহলে শতকরার হরলবটা কত হবে? ঠিক আছে, তো এক্ষেত্রে আমি এর আগেও প্রিভিয়াস ক্লাসে বলছি, বহুবার বলছি যে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে হর, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে লব। তো এখানে আমি 100-র সাথে তুলনা করছি, মানে যার সাথে তুলনা করছি বলতে কি 100-র সাথে তুলনা করছি, তার মানে এই শতকরার হর সর্বদাই হচ্ছে 100। হ্যাঁ, সবসময় নিচে বসবে 100। এখন আপনি কাকে তুলনা করবেন? আপনি যদি বলেন 2-কে তুলনা করবেন, হ্যাঁ, 1-কে তুলনা করবেন, 1-কে তুলনা করলেন, তারপরে আপনি 2-কে তুলনা করলেন, 3-কে তুলনা করলেন, সমস্যা নাই। এখন এই যে যে লিখলাম আমি, এই লিখাটাকে আপনি কয়েকভাবে প্রকাশ করতে পারবেন এবং কয়েকভাবে বলতেও পারবেন। এই যে কয়েকভাবে প্রকাশ করা যায়, কয়েকভাবে বলা যায়, এটার ডেফিনেশনটা আপনাকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে, তাহলে আপনি অঙ্কগুলো সেট আপ করতে পারবেন। যেমন এখানে আমি লিখছি এটা 1/100। এটাকে আপনি যদি কথায় লেখেন তাহলে কি লিখবেন বলেন তো?
কথায় যদি লিখি আমি তাহলে কি লিখবো? হুম, আচ্ছা, দেখেন, এটাকে আমি বলতে পারি যে এটা আসলে যদি আমি মানে আপনাকে যদি ঐকিকে বলতে বলা হয় যে ঐকিকে সাজান, এই কথাটা ঐকিকে সাজান, হ্যাঁ, তাহলে আপনাকে বলতে হবে যে 100 এর মধ্যে এক। 100 এর মধ্যে এক। এখানে আমি একক দেই নাই, হ্যাঁ, শতাংশ হচ্ছে একটা কি একক, এখানে কোনো একক নাই, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি টাকা, ডলার, বিভিন্ন ধরনের একক বসাইতে পারেন, শতক, হ্যাঁ, কোনো একক নাই। আমি শুধু মানে আমি শুধু এই ভগ্নাংশটাকে বলছি যে আপনাকে যদি কথায় লেখেন তাহলে কি লিখতে হবে। তাহলে আপনাকে এই কেউ যদি সাজাতে চান তাহলে আপনাকে এটা বলতে হবে 100 এর মধ্যে এক। এটা হচ্ছে এই 1/100, অথবা আপনি লিখতে পারেন এটা। আচ্ছা, তাহলে আরেকটা লিখতে পারেন, অথবা অথবা আর কি লিখতে পারেন? হ্যাঁ, এটাকে আপনি প্রতীক দ্বারাও লিখতে পারেন। প্রতীক বলতে কি? হ্যাঁ, শতকরা চিহ্ন বা শতকরাকে প্রকাশ করা হয় একটা চিহ্ন দ্বারা। হ্যাঁ, আমরা জানি সেটা, সেটা হচ্ছে পার্সেন্ট চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? তো আপনি এখন এটাকে কিভাবে চিহ্নিত করতে পারবেন? আপনি এই ভগ্নাংশ থেকে এটাকে চিহ্নিত করতে পারবেন, যেমন পার্সেন্ট। আমি এটাকে বোঝাচ্ছি। পার্সেন্ট শতকরায় প্রকাশকে বোঝায়। পার্সেন্ট একদম পূর্ণ অর্থ, এটা কিন্তু একটা এটা কিন্তু অর্থ আছে, হ্যাঁ, পার্সেন্ট কিন্তু একদম মনে করেন না যে পার্সেন্ট এটার কোনো অর্থ নাই, এটা কিন্তু একটা অর্থ আছে, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এটার, হ্যাঁ, পূর্ণাঙ্গ অর্থ। তার মানে দেখেন, এই যে যে পার্সেন্টটা লিখছি, এই পার্সেন্টের আগে কোনো কিছু দিছি আমি? দেই নাই। তো যেহেতু দেই নাই, তার মানে অবশ্যই আমরা জানি যে প্রত্যেক সংখ্যার সাথেই, প্রত্যেক জিনিসের সাথেই এক আছে, একটা বিদ্যমান থাকে, ঠিক আছে? তো এখানে কিছু লেখা নাই, তার মানে এটাকে বুঝতে পারি আমরা এটা 1%। 1%। তাহলে এখন এই 1% সমান কত হবে? 1% মানে হচ্ছে কি? 100 ভাগের 1, রাইট? তার মানে আমরা বলতে পারতেছি যে এই যে যে 100 ভাগের 1, এটা আমি যে অথবা লিখছি, অথবা এটাকে লেখা যায় 1%। ঠিক আছে? তো এখন উম, এটাকে আমরা উইকিকে লিখছি। আচ্ছা, এটা উইকিকে লিখছি। 100, এই এর সেই, এই এর সেই এর না, ঠিক আছে? হ্যাঁ, সবসময় এর বলতে এই এর হচ্ছে কোন এর বলেন তো? ভাগের এর না, ঠিক আছে? এ এর বলতেছে, বলতেছে এটা হলো বিভক্তি বোঝাচ্ছে, হ্যাঁ, 100 এর। এই এর বলতে ওই গুণনের এর বোঝাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, একে উইকিকে আমরা লিখবো 100 এর মধ্যে এক। আমরা অথবা লিখতে পারি 1%, অথবা আরেকটা লিখতে পারি, অথবা কথায় লিখতে পারি, কথায়, হ্যাঁ, শতকরা, শতকরা এক। একটু 30 সেকেন্ড ওয়েট করেন, আমি একটু আসতেছি। হ্যাঁ স্যার, বলেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তো সাজিদকে অনলাইনে দুইটা ব্যাচে একটা ধরবেন, শেষ। আমরা তো ব্যাচে 1500 করে দিই। ওকে তো দিছি আমরা হলো গিয়া আহ, এর আগে 3000 টাকা দিছি। ঠিক আছে? 2 মাসের বিল না, ও হিসাব ভুল করছে, ঠিক আছে?
ওর হলো গিয়া ও পাবে হলো গিয়া ও 3,000 টাকাই পায়, 3,000 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা আমি আপনি যান, কথা বলে নিন পরে। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যালো। আচ্ছা, তাহলে আমি এখানে আবার একই কথা দেখেন তিনভাবে বলতে পারতেছি। 100 এর মধ্যে এক, 1% অথবা শতকরা এক। তো এই শতকরা এক যখন লিখবো তখন কিন্তু পার্সেন্ট দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ শতকরা বলতে এখানে বোঝাচ্ছে যে 100 এর মধ্যে এক। তো এই যে যে তিনভাবে লিখলাম, এখন আপনি অঙ্ক করার সময় এই জিনিসগুলো আপনাকে মানে খুব ভালো করে বুঝতে হবে। অনেক সময় দেখা যাবে যে পার্সেন্ট দিয়ে দেওয়া আছে, অনেক সময় দেখা যাবে শতকরায় দেওয়া আছে, অনেক সময় একদম আহ, ভেঙে ভেঙে বলে দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে যে ট্রামগুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে। যদি শতকরায় কথাটা উল্লেখ থাকে তার মানে বুঝতে হবে যে এটা একটা ভগ্নাংশ যেটার হর হচ্ছে সর্বদাই 100, আর লবটা হচ্ছে শতকরায় প্রকাশিত সংখ্যা, মানে যাকে আপনি প্রকাশ করবেন শতকরায় সেই সংখ্যাটা হচ্ছে লব। আর যে বিষয়গুলো শতকরা অঙ্কে আপনাকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শতকরার তুলনাটা সবসময় 100-র সাথে হবে। আর আদার্স যে অঙ্ক অঙ্কের জন্য যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটাই কিন্তু আমরা 100-র সাথে তুলনা করে অঙ্কটা হবে না। ঠিক আছে, আপনার যে যে সংখ্যার সাথে পার্সেন্ট আছে, খেয়াল রাখবেন যে সংখ্যার সাথে পার্সেন্ট আছে শুধুমাত্র সেই সংখ্যাটাই 100-র সাথে মিলিয়ে অঙ্কটা করতে হবে, মিলিয়ে অঙ্কটা জোড়া লাগাবেন। বাট যে সংখ্যাগুলোর সাথে 100 নাই সেগুলোর সাথে কিন্তু আপনি 100-র সাথে তুলনা করা যাবে না। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনাকে যদি বলি যে একটা অঙ্ক যদি বলি যে আমি একটা স্কুলে 450 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে 18% ছাত্রী। তার মানে আপনাকে কিন্তু যেখানে পার্সেন্ট আছে সেখানে নক করতে হবে, যেখানে পার্সেন্ট আছে। পার্সেন্ট না থাকলে পার্সেন্টকে খুঁজে নিয়ে আসতে হবে। পার্সেন্ট না থাকলে আপনি 100-র মধ্যে কত সেটা বের করলেই হয়ে যাচ্ছে। বাট পার্সেন্ট যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই পার্সেন্টে নক করবেন। পার্সেন্টে নক করলে আপনি একটা উত্তর পেয়ে যাবেন, দুইটা জিনিস পাবেন সেখানে, একটা 100 পাবেন, আর একটা আপনি ক্যালকুলেট করে বের করতে হবে। যেমন ধরেন এখানে আপনাকে বলা আছে যে 18% ছাত্রী, 18% ছাত্রী। তার মানে এটা দ্বারা আপনি কি বুঝতেছেন? এটা দ্বারা আপনি কয়েকভাবে কিন্তু বোঝার বিষয় আছে এখানে। 18% ছাত্রী বলতে এটা বোঝাচ্ছেন যে এখানে একটা আছে 100 আর একটা আছে 18। অথবা এটার উল্টা দিকেও আপনি চিন্তা করতে পারেন যে যদি 18 থাকে তাহলে 100 থেকে 18 গেলে কত থাকে? 82। ঠিক আছে, তাহলে 82। দেখেন কতগুলো থিঙ্কিং আপনি এখানে আসতে পারে। হ্যাঁ, যেহেতু পার্সেন্ট আছে তার মানে 100 আছেই। হ্যাঁ, 100-র মধ্যে তুলনা করতে হবে। তাহলে 100 যেহেতু আছে তাহলে এই যে যে এই সংখ্যাগুলো আছে এটার অর্থগুলো বের করার চেষ্টা করবেন। অর্থগুলো কিভাবে বের করবেন? 18%, আমি যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে সেই পার্সেন্টের আগে নক করবেন। পার্সেন্ট থেকে সেখানে অর্থগুলো বের করার চেষ্টা করবেন। অর্থগুলো কিভাবে বের করবেন? খুবই সহজ। যেহেতু আপনি এখানে 18% দেওয়া আছে, এখানে একটা 100 আছে একটা 18 আছে, এখন অর্থ কিভাবে বের করবেন? 18% কি দেওয়া আছে? 18% ছাত্রী দেওয়া আছে। তার মানে বুঝতে হবে 100 হলো মোট আর 18 হলো ছাত্রী। এখন আপনাকে চিন্তা করতে হবে, আমি যদি ভিন্নভাবে চিন্তা করি এটারে, যে আচ্ছা 18 যেহেতু আছে তাহলে 100 থেকে 18 যদি বাদ দেই তাহলে বাকি কি? বাকি আছে 82। এই 82 জন কি? ঠিক আছে, তাহলে অবশ্যই বলতে হবে যে ছাত্র এবং ছাত্রী যেটা মিলেই হচ্ছে 100। 18 জন যদি ছাত্রী হয় তাহলে বাকিরা ছাত্র। হ্যাঁ, এইরকম আপনাকে পার্সেন্টে নক করতে হবে। পার্সেন্টে নক করে পার্সেন্ট থেকে 100 তো পাবেনই, তার সাথে আরো সংখ্যা পাবেন। এগুলোর অর্থ বের করতে হবে। অর্থ বলতে এই যে মোট সংখ্যা, ছাত্রী, শিক্ষক, হ্যাঁ, তারপরে পাস ফেল, হ্যাঁ, তারপরে আপনার জমি জমা ভাগ করে দিবে, কন্যাকে দিবে, ইয়াকে দিবে। ঠিক আছে, একজনে বেতন পাবে, মূল বেতন পাবে, টাকা কাটছে এত। এই যে 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 বিষয়গুলো, এই বিষয়গুলো আপনার পার্সেন্ট থেকে নক করে বের করতে হবে। এখন এই যে পার্সেন্টের যে সংখ্যা এখানে 100, 18 এবং 82, এই সংখ্যার সাথে অঙ্কে যে আরো কোনো সংখ্যা দেওয়া থাকবে সেটার তুলনা করলে হবে না। যেমন এখানে দেখা আছে 450 জন শিক্ষার্থী। তো এই 450 জন শিক্ষার্থী, ঠিক আছে, এখন কি আপনি বলবেন যে এই যে 100 জনের মধ্যে বা 450 জনের মধ্যে 100 জন, এরকম না। মানে কি পার্সেন্টের সাথে 450-এর কোনো সম্পর্ক নাই। 450 জন হচ্ছে কি বিদ্যমান বাস্তব, মানে এটা হলো একটা মানে টোটাল একটা অ্যামাউন্ট বলে দেওয়া আছে। তো হ্যাঁ হ্যাঁ, এই 450 মানে 100%, ঠিক আছে।
একশোর মধ্যে একশো আর কি, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখন দেখেন, তাহলে এই যে 450, 450 আপনাকে খেয়াল করতে হবে যে এটা শতকরায় না, বাট এটা হচ্ছে একটা মোট সংখ্যা, মোট একটা অ্যামাউন্ট দেওয়া আছে, ঠিক আছে। তাহলে শতকরা যেটা দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে কিন্তু, যদি শতকরা দেওয়া থাকে তাহলে সেখান থেকে লাইনগুলো ক্রিয়েট হবে। প্রথম আপনার থিঙ্কিংটা থাকবে শতকরা থেকে লাইনটাকে সাজাতে হবে, লাইনটাকে বের করতে হবে। তারপরে যেটা দেওয়া থাকবে সেখান থেকে আপনি অঙ্কটার আহ, কি বলে এটাকে ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে আর কি, শেষ এন্ডিংটা নিয়ে আসতে হবে। যেমন ধরেন আপনার এই অঙ্ক যদি আমি খেয়াল করি, পার্সেন্ট দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে অঙ্কটা শুরু পার্সেন্ট থেকেই হবে। কারণ পার্সেন্ট থেকে যদি পার্সেন্ট দেওয়া থাকে, পার্সেন্ট তো আর বের করতে বলে নাই, পার্সেন্ট দেওয়া আছে, সংখ্যা বের করতে বলছে। এখানে বলছে যে কতজন ছাত্রী আছে। এখন এই শতকরার ভিতর থেকে ছাত্রীর সংখ্যাটা ঐকিক নিয়মে সাজাতে হবে। ওই যে এইভাবে, এই যে এই এখানে যে আমি যে কথায় লিখছি দেখেন, ঐকিকে যেভাবে কথায় লেখে এইভাবে আপনাকে সাজাতে হবে যে 100 এর মধ্যে 1, তার মানে এখানে বলতে হবে যে 100 এর মধ্যে 18, 100 এর মধ্যে 18। তো এই 100 এর মধ্যে 18, এখন তো আপনি একক দেওয়া আছে, এককটা কি ছাত্রী, এখানে এককটা হচ্ছে ছাত্রী, তার মানে 100 এর মধ্যে 18 জন হচ্ছে ছাত্রী। তাহলে 450 এর মধ্যে কতজন ছাত্রী, এইভাবে আপনাকে বের করতে হবে। শতকরা অঙ্ক খুবই সহজ, আপনি একটু যদি মন দিয়ে করেন তাহলে কোনো অঙ্কই আপনার কাছে কঠিন মনে হবে না, দেখবেন যে খুবই ইজি। আচ্ছা, তাহলে আমাদের লক্ষণীয় বিষয় কি? লক্ষণীয় বিষয় হচ্ছে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা পার্সেন্টে আগে ওই পার্সেন্টটা বোঝার চেষ্টা করবো, ওইটার অর্থ কি বোঝাচ্ছে, এবং ওইটার উল্টা দিকটাও বোঝার চেষ্টা করব। যে শুধু আপনার 18 জন যদি ছাত্র, আমাকে আমাকে এই অঙ্কটাকে, কোশ্চেনটাকে একটু ভিন্ন করলো, বললো 450 জন শিক্ষার্থী আছে, 18% ছাত্রী, তাহলে ছাত্র কতজন, মানে হ্যাঁ, হ্যাঁ এখানেই আপনাকে বললো যে এটা, এখানে এই অঙ্কেই প্রশ্ন করলো যে ছাত্র কতজন। তো তখন কিন্তু আপনাকে থিঙ্কিং ছাত্র পার্সেন্ট তো ছাত্রী দেওয়া, তাহলে ছাত্র কত, 18% যদি ছাত্রী হয় তাহলে বাকি পার্সেন্ট যেটা আছে সেটা ছাত্র, ঠিক আছে। এইভাবে আপনাকে থিঙ্কিং করতে হবে। আচ্ছা, তারপরে আর আর কিছু কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, যেমন হলো গিয়া যে ছোটখাটো বিষয়গুলা, যেমন অনেক সময় দেওয়া আছে যে আপনার ভগ্নাংশ দেওয়া আছে, বললো যে একে শতকরা প্রকাশ করো। হ্যাঁ, যেমন বইতে কিছু উদাহরণ দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা 5/3, এটাকে শতকরায় প্রকাশ করো, ঠিক আছে। এটা আপনার এই বেসিক লেভেলগুলো, এন্ট্রি লেভেলগুলো আপনাকে ভালো করে জানতে হবে। যদি এগুলো ভালো জানেন তাহলে কিন্তু বড় বড় অঙ্কের গঠনগুলো আপনার মানে সেট আপ করতে সহজ হবে। এটা কি দেখেন, এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমি যদি এটারে ঐকিকে লিখি, এই যে আমি একটু আগে আপনাকে শিখালাম যে ঐকিকে নিয়মে যদি লিখি তাহলে লিখতে পারি কি, 5 এর মধ্যে সংখ্যাটি হচ্ছে 3। 5-এর মধ্যে সংখ্যাটা 3, তাহলে আপনি এটা কিন্তু খুব সহজে বলতে পারেন তাহলে 100-এর মধ্যে কত সংখ্যাটা, ঠিক আছে। তাহলে 100 এর মধ্যে সংখ্যাটি কত, ঠিক আছে। তাহলে কত হবে, 3 গুণন 100 ডিভাইডেড বাই 5, 5 × 100 60, তার মানে 100 এর মধ্যে সংখ্যাটা হচ্ছে 60। আচ্ছা, 100 এর মধ্যে যদি সংখ্যা 60 হয় তাহলে সেটা কত পার্সেন্ট, 60%। মানে কথা হচ্ছে এটা যে 100 এর মধ্যে সংখ্যাটা হচ্ছে 60, তাহলে এটাকে আমরা লিখতে পারি হলো গিয়া 60%। আসলে পার্সেন্টটা কিভাবে আসছে, পার্সেন্ট মানে হচ্ছে কিন্তু 1/100, পার্সেন্টের সমান, পার্সেন্ট সমান, অনেক সময় এমসিকিউতে আসে পার্সেন্টের মান কত, শুধু আসলো যে পার্সেন্টের মান কত, অনেকে তো ভাইবা আপনি 100 দিয়ে দিবেন, আসলে কিন্তু 100 উত্তর না, পার্সেন্ট সমান হচ্ছে 1/100, মানে 100/1। তাহলে এখানে কি হবে দেখেন, এই যে এখানে এইটা তো আমি মিলাই দিচ্ছি যে 100/60 আছে, তার মানে এখানে 60 গুণন 1/100, মানে কি 60/100 যে কথা, 60 গুণন 1/100 একই কথা। তার মানে এখন 60 রাখলাম, আর এই 1/100 এটার মান হচ্ছে পার্সেন্ট। ক্লিয়ার? এই হলো 60%। আচ্ছা, তারপরে আপনাকে অন্য নিয়মে, অন্য নিয়মে যদি করতে চাই, যেমন মনে করেন যে বইয়ে যে নিয়মটা দেওয়া আছে শর্টকাট নিয়ম, তাহলে এটাকে কিভাবে করবেন, শতকরা প্রকাশ করবেন কিভাবে, দেখেন একই সিস্টেম কিন্তু, কিভাবে এটাতে কি করছে দেখেন। ঘটনা হচ্ছে যে আপনার শতকরার হরে সবসময় 100 থাকতে হবে, রাইট? এটা আমি কিছুক্ষণ আগে বলছি যে শতকরা যদি প্রকাশ করতে যান হরে সবসময় 100 থাকতে হবে। তাহলে 100 কিভাবে বানাবেন, যে 5-এর সাথে কত গুণ করলে 100 হবে, 5-এর সাথে
20 গুণ করলে 100 হবে। তো আমরা জানি যে ভগ্নাংশের হর এবং লবকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি 5-এর সাথে 20 গুণ করলাম এবং 3-এর সাথেও 20 গুণ করলাম, তাহলে কিন্তু দেখেন হয়ে গেছে 100 উপরে 60। তাহলে এই যে 100 ভাগের 60 মানে 60% হয়ে গেল। এইভাবে আপনি শতকরা প্রকাশ করতে পারেন। হুম? আপনি চাইলে এইভাবেও প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যে আপনার আসে হলো গিয়ে অনেক সময় দশমিক ভগ্নাংশ দেওয়া থাকে, একে শতকরা প্রকাশ করতে বলে। এটা খুবই সহজ, দশমিকটা তুলে দিলেই আসলে হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে এখানে আমার বইতে দেওয়া আছে একটা উদাহরণ, যেমন 0.55। হ্যাঁ, এটা কিন্তু দশমিকটা তুলে দিলেই হয়ে যায়। দশমিকটা তোলার নিয়ম হচ্ছে কি, দশমিক তোলার নিয়ম হচ্ছে আমরা জানি দশমিকের জন্য একটা এক, আর দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকে প্রতিটা সংখ্যার জন্য একটা করে শূন্য। হ্যাঁ, তা উপরে যে দশমিকটা তুলে দেব এই, তার মানে কি এটা 100 ভাগের 55, মানে আমি বুঝতে পারতেছি যেটা 55%। এগুলো আমি দ্রুত আগাচ্ছি কারণ এগুলা খুবই সহজ অঙ্ক, আপনারা পারেন, এই জন্য আমি দ্রুত আগাচ্ছি। তারপরে দেখেন বলা আছে যে 100 এর 5% কত, 100 এর 5% কত। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখতে সহজ মনে হচ্ছে বাট এখানে কিন্তু অন্তর্নিহিত কথা আছে। আমি বলে দিচ্ছি, 100 এর 5% কত। হ্যাঁ, উত্তরটা সবারই জানা, আমারও জানা, আপনারও জানা, সবাই জানা। উত্তরটা হচ্ছে কত, 5। এই তো। আচ্ছা, উত্তরটা যদি 5 হয় তাহলে সেটা কিভাবে 5? হ্যাঁ, এটাই হলো বোঝার বিষয়, যেটা কিভাবে 5। এখানে আমি আরো কিছু বিষয় আমি এখানে শিখাবো আপনাদেরকে, একসাথে শিখাবো। ঠিক আছে, খেয়াল করেন, এইখানে যে 100 আছে, এই 100 কিন্তু শতকরার 100 না। হ্যাঁ, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা 100। এই সংখ্যাটা হচ্ছে 100, নট শতকরার 100। এটা শতকরার 100 না। ঠিক আছে, এটা 100 আলাদা থাকবে। ঠিক আছে, এখন আপনি এটা বলতে পারেন যে এটা এর এর মানে হচ্ছে গুণন। ঠিক আছে, তারপরে আপনি 5%, তারপরে এই 5 গুণন পার্সেন্ট মানে কত, 1/100, 1/100। ঠিক আছে, এখন আপনাকে এটাকে কাটাকাটি করলে এই 100 100 কাটা থাকবে 5। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে 100 এর 5% সমান হচ্ছে 5। এখন আপনাকে যদি বলা হয় এটা ঐকিকে করেন, ঐকিক নিয়মে করেন, ঐকিক নিয়মে করেন, তাহলে কি করবেন? হ্যাঁ, আপনাকে বললো যে এটা ঐকিক নিয়মে সমাধান করেন, বলতে পারে না, বলতেই পারে। অঙ্কটা দেখতে সহজ, বাট ঐকিক নিয়মে যখন সমাধান করবেন তখন কিন্তু আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি যে যেখানে পার্সেন্ট আছে সেখানে আপনি আঘাত করবেন, সেখানে নক করবেন। পার্সেন্ট আছে কার সাথে, 5-এর সাথে। হ্যাঁ, 5-এর সাথে। এইখানে আপনি দুইটা ডাল তৈরি করবেন। এই 5%-এর দুইটা ডালের মধ্যে একটা 100 আছে আর একটা হচ্ছে 5। এখন এখান থেকে আপনি লাইন সাজাইতে পারবেন, বলতে পারবেন যে 100 এর মধ্যে সংখ্যাটি হচ্ছে 5। হ্যাঁ, এর মধ্যে সংখ্যাটি 5। একের মধ্যে সংখ্যাটি কত, এই 5/100। সুতরাং এই হলো এই 100, এই যে এই 100টা হচ্ছে এটা। 100 এর মধ্যে সংখ্যাটা কত, তাহলে 5 গুণন 100 ডিভাইডেড বাই 100। এখন এই 100 100 কাটা গেলে সংখ্যাটা হবে 5। ক্লিয়ার? এই এই যে যে শতকরার 100 আবার আউটের যে সংখ্যা 100, এই দুইটা মিলাই দিলে কিন্তু হবে না। হ্যাঁ, আপনি 100 এর মধ্যে 100 এর মধ্যে 5 এই এক লাইন লেখা চলে এসে বললেন, হ্যাঁ, আপনাকে বললো ঐকিক নিয়মে করেন, আপনি এই 100 এর মধ্যে 5 এটা লেখা চলে এসে বলেন, আপনাকে কিন্তু জিরো দিবে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখা হয়, এখন আপনাকে বলবো যে এখানে আরেকটা উদাহরণ আছে। গ নাম্বার বলছে যে 450-এর 22% কত। 450-এর, এখন এটাকে বলা আছে 100 এর 5% কত, 5, এটা বুঝলাম। কিন্তু এখানে আপনার চেঞ্জ করে দিছে, বললো যে 450-এর 22% কত। 450 এর 22% কত, এটা আপনি যদি এটা তুলে দেন তাহলে কিছুক্ষণ আগে আমরা যে নিয়মে করলাম এটা এভাবে করতে পারবেন। 450 গুণন 22 গুণন 1/100, পার্সেন্টটা তুলে, হ্যাঁ তুলে দিলাম। তো এখন আপনি এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে।
কাটলাম কাটলাম 5 দ্বারা কাটলে 2, এটা 9, এটা হচ্ছে 11, 99। তার মানে 450-এ 22% 99। এখন যদি আপনাকে উইকিকে করতে বলে তাহলে কি করবেন? হ্যাঁ, ভেরি গুড। আপনাকে, হ্যাঁ, 450-এর কত, ভেরি গুড। তার মানে আপনি যখন উইকিকে করতে বলবে তখন আপনি পার্সেন্টের খেয়াল করবেন। এইখানে আপনি এটাকে সাজাবেন, একটা 100 আর একটা হচ্ছে 22। তার মানে 100 এর মধ্যে হচ্ছে 22, একে কত, 450-এ কত বের করতে পারবেন আপনি। ঠিক আছে, তাহলে 22 গুণন 450 ডিভাইডেড বাই 100, রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, এই ছোট ছোট অঙ্কগুলো আপনার কাজে দেবে। এখন যেটা আমরা শিখবো, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট, বলছে 24 40-এ শতকরা কত অংশ? 24 40 এর শতকরা কত অংশ? ঠিক আছে, হুম, তো এটা বোঝার জন্য আপনাকে আমার প্রথম কথাটা একদম ফার্স্ট একটা কথা বলছিলাম, ভগ্নাংশ মানে হচ্ছে তুলনা করা। এই যে এই তুলনা করার কথাটা, এটা যদি বুঝেন তাহলে কিন্তু এখানে এটা এই সেটআপটা আপনার কাছে খুবই ইজি মনে হবে। যেমন আমি বলেন 24 সংখ্যাটাকে 40-এর সাথে তুলনা করতেছে না, দেখেন তো কথাটা আসছে না যে 24 40 এর, তার মানে কি 40-এর সাথে 24 সংখ্যাটাকে তুলনা করতেছে। তাহলে যার সাথে তুলনা করা হয় সে হচ্ছে হর, তার মানে 40 হচ্ছে হর, যাকে তুলনা করা হয় সে হচ্ছে লব। তার মানে 40 সংখ্যাটার সাথে 24-কে তুলনা করতেছে, ভগ্নাংশ পেয়ে গেলাম। আর ভগ্নাংশ যদি পেয়ে যাই, ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটা তো আমার জানা আছে, কারণ এটা প্রথম নাম্বার উদাহরণটাই আমি শিখাইছিলাম যে ভগ্নাংশ থেকে কিভাবে আমরা শতকরায় প্রকাশ করব। ঠিক আছে, তো এখন আপনি চাইলে এইখান থেকে এটা করতে পারেন, যেমন আছে 24, এ হচ্ছে 40। তো 40-এর সাথে 100, মানে 100 মিলানোর কোনো গুণিতক নাই। ঠিক আছে, মানে 40-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটার গুণিতক 100 হবে এরকমটা নাই। যদি না থাকে তাহলে সরাসরি আমরা কি করব, 100 গুণ করে দেব, 100 গুণ করব। এখন হরে 100 রাখতেই হবে, মানে এই 100টা আমরা কাটাকাটি করব না, কারণ 100 তো হরে রাখতেই হবে। উপরে আর যা আছে সব কাটাকাটি করতে পারেন। হ্যাঁ, তার মানে হরে আমি 100 রাখবো, 100 বাদে আর সব কাটাকাটি করব। কাটাকাটি করি, শূন্য কাটা দিলাম, এই শূন্য কাটলাম, তারপরে 4 6 24 থাকে হলো 60, এই 60। তার মানে 100 ভাগের 60, তার মানে বলতে পারি আমরা এটা 60%। ঠিক আছে, এই হলো কথা। এখন আপনাকে যদি বলা হয় যে এটাকে আপনি ঐকিকে করেন, শতকরা কত অংশ, ঠিক আছে, এটাকে ঐকিকে করেন। ঐকিকে আমি বারবার কেন ঐকিকে বলতেছি, কারণ অঙ্কগুলো আপনি ঐকিকে সমাধান করবেন। ঠিক আছে, এই জন্য আমি বারবার ঐকিকে দিকে যাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে লাইনটা কিভাবে সাজাবেন আপনি। তো এখন দেখেন, যেহেতু ভগ্নাংশ আপনি জানেন, খেয়াল করেন খুবই সহজ, যেহেতু ভগ্নাংশ জানেন, এটাকে কথায় লিখলেই তো হয়ে গেল, মানে ঐকিকের ভাষায় লিখলেই তো হয়ে গেল। আমি তো এখানে যেহেতু ভগ্নাংশ আছে আমি তো জানি, তার মানে হচ্ছে কি 40 এর মধ্যে সংখ্যাটা হচ্ছে 24, তাহলে 100-এর মধ্যে কত, 100 এর মধ্যে সংখ্যাটি কত, বের হয়ে যাবে। হ্যাঁ, এটাকে কাটাকাটি করলে কিন্তু আমাদের একদম 60 বের হয়ে যাবে। আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই? তারপরে দেখেন, যেহেতু ভগ্নাংশ তার মানে এটা অনুপাতও বোঝায়। ঠিক আছে, ভগ্নাংশ ভগ্নাংশ অনুপাত একই কথা। অনুপাত মানে কি, তুলনা করা। ভগ্নাংশ মানে কি, তুলনা করা। শতকরা মানে কি, তুলনা করা। সবই কিন্তু একই ক্যাটাগরি অঙ্ক। ঠিক আছে, তো এখানে 4 নম্বর উদাহরণটা বলছে যে 17:25। ঠিক আছে, তো 17:25 মানে কি, এটাকে বাঙালি ভগ্নাংশ আকারে করলে কি হবে, 17/25। আর 17/25 যদি জানেন তাহলে ভগ্নাংশ থেকে শতকরা কিভাবে প্রকাশ করতে হয় সেটা তো দেখাই দিলাম 2-3 বার। আশা রাখি পারবেন এটা। ক্লিয়ার সবাই? তার মানে শতকরা যে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন টার্মে লেখা যায়। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেলে, হ্যাঁ বলেন। হ্যাঁ, এটাকে আপনি এই 5 দ্বারা গুণ দিলেই হয়ে যাচ্ছে। 5 দ্বারা না, 4 দ্বারা, 4 দ্বারা গুণ দিলেই হয়ে যাবে।
আচ্ছা, এখন আমরা অঙ্কে যাব। তো অঙ্কে যাওয়ার সময় আমি আরো আবার কথাগুলো রিপিট করতেছি। আসলে যেখানে পার্সেন্ট আছে সেখানে আপনি টাচ করবেন, পার্সেন্ট থেকে দুইটা জিনিস পাবেন, একটা 100 পাবেন আর একটা সরকার প্রকাশিত সংখ্যাটা পাবেন, অথবা তার বিপরীত দিকটাও চিন্তা করবেন যদি লাগে। হ্যাঁ, কারণ আপনি মনে করেন বললো যে এই করিম সাহেব 10% বেতনের 10% বাড়ি ভাড়া কাটে। তো বাড়ি ভাড়া 10% কাটে, ঠিক আছে, কিন্তু বাড়ি ভাড়া কাটার পর কয় টাকা পায় এটাও চিন্তা করতে হবে আপনাকে। খালি শুধু 10% বাড়ি ভাড়া কাটে এইটাই চিন্তা করা যাবে না, সহজ এত মানে সিম্পল না, একটু জটিলও চিন্তা করতে হবে। হ্যাঁ, 10% বাড়ি ভাড়া কাটে মানে কি, আপনি বলতেছেন যে 100 টাকার মধ্যে 10 টাকা বাড়ি ভাড়া কাটে, কিন্তু 10 টাকা কাটার পরে তো আরো 90 টাকা থাকে, তাহলে এই 90 টাকাটা কি? বাড়ি ভাড়া কাটার পরে বেতন। ঠিক আছে, এইভাবেও চিন্তা করতে হবে। হ্যাঁ, এই জন্য আপনাকে অঙ্ক করার সময় এগুলো খেয়াল রাখতে হবে আর অর্থটা বুঝতে হবে যে কি মিনিং করতেছে, হ্যাঁ, কি বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে পার্সেন্টে আমরা পার্সেন্টটাকে ভালো করে বুঝবো, পার্সেন্ট বাদে যে সংখ্যাটা আছে সেটা বুঝবো, সেটার অর্থ কি সেটা বুঝবো, তারপরে কি প্রশ্ন করছে, যেটাকে প্রশ্ন করছে ওই কি কি নিয়মে তাকে ডাইন পাশে রেখে সাজালেই অঙ্কটা হয়ে যায়। এখন দেখেন একটা একটা করে আমরা অঙ্ক করি। 1 নম্বর অঙ্কে বলছে একটা গণিত বই প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে, এই যে শতকরা 85 ভাগ, এটাই কিন্তু শতকরার অংশ। শতকরা 85 ভাগ এখানে কথায় লেখছে। শতকরা 85 ভাগ বলতে কি বোঝাচ্ছে, আমরা বোঝাচ্ছি 85%। ক্লিয়ার? 85%। এখন এই 85% কি, এই অর্থটা বুঝতে হবে। আমি জানলাম যে এটা থেকে একটা 100 পাবো আর একটা 85 পাবো, অথবা এটা 15 পাবো, বিপরীত দিক চিন্তা করলে আর একটা 15 পাবো। ঠিক আছে, তো এখন এই তিনটা জিনিস জানি, এখন এর অর্থটা কি, এই 100টা কি, 85টা কি, ঠিক আছে, 15টা কি, এটা বুঝতে হবে। হ্যাঁ, তখন আপনাকে লাইনটা গভীরভাবে পড়তে হবে। বলছে একটা গণিত বইয়ের প্রকৃত মূল্যের কার সাথে তুলনা করতেছে, প্রকৃত মূল্যের সাথে। খেয়াল করেন, প্রকৃত মূল্যে যার সাথে রয়ের থাকবে তার সাথে তুলনা করা হয়, এটা খেয়াল রাখবেন। তাহলে প্রকৃত মূল্যের, তার মানে এই ভগ্নাংশের হর হচ্ছে মানে এই শতকরার হর হচ্ছে 100, তাহলে এই 100 হচ্ছে প্রকৃত মূল্য, এটাই তো তুলনা করছি এর সাথে। এটা প্রকৃত মূল্য একটা পেয়ে গেলাম। প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে বিক্রয় করায়, তার মানে কি 100 টাকা থেকে 85 টাকা বিক্রয় করছে, তার মানে এটা এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় করায় 68 টাকায় বিক্রয় হলে মানে কি, যদি 85 ভাগ 85 শতকরায় 85% বিক্রয় করে তাহলে মূল টাকায় 68 টাকা বিক্রয় করে, এটা হলে বিক্রয় মূল্য। তাহলে যদি বলো বিক্রয় করে, তাহলে বইটার প্রকৃত মূল্য কত, এই দেখেন বের করতে বলছে, মিলাই দিলাম। তাহলে এখন আপনি তো 100-র মধ্যে 85 লিখতে পারবেন না, কারণ আপনাকে প্রশ্ন করছে প্রকৃত মূল্য কত। তা- হ্যাঁ, এখন যাকে প্রশ্ন করে তাকে ডাইন পাশে রেখে সাজাতে হয়, তাহলে এটাকে ডাইন পাশে রেখে সাজাতে হবে। ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে বিক্রয় মূল্য 85 টাকা হলে প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য, হ্যাঁ, বিক্রয় মূল্য 68 টাকা হলে প্রকৃত মূল্য কত বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে পারবেন না এটা? পারবেন, এগুলো সহজ আছে। 80% সমান না 85% সমান? হ্যাঁ 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 হ্যাঁ, করা যাবে করা যাবে। তবে এই, হ্যাঁ হবে হবে, এটা আমার বইয়ে দেখবেন বিকল্প সমাধান দেওয়া আছে। হ্যাঁ, এইটা করা যাবে, তবে এখানে আগেই আপনারা এই এই নিয়মে করবেন না, এটা হলো কি যারা একটু ভালো বুঝে। হ্যাঁ, আপনি যখন করতে করতে বুঝে যাবেন তখন হবে, কারণ আপনাকে পার্সেন্ট মূল সংখ্যার সমান এটা বুঝতে হবে। পার্সেন্ট মূল সংখ্যার সমান হবে, শতকরায় পার্সেন্ট, বাট মূল সংখ্যার আনুপাতিক তার হারটা সমান হয়। হ্যাঁ, যে এই যে যে সমানটা, এইটা কিন্তু বুঝতে হবে। আপনি হঠাৎ করে আপনি মানে লিখে দিলে হবে না। যেমন এখানে আপনি মনে করেন যে, কেন বললাম আমি আপনাকে, যেমন এখানে 100 আছে, 85 আছে, আবার 15ও কিন্তু আছে। ঠিক আছে, তো এখানে আমাকে যদি এই প্রশ্নটা একটু ভিন্নভাবে করতো, ঠিক আছে, হ্যাঁ, বলতো যে একটি প্রকৃত মূল্যের শতকরা 85 ভাগ মূল্যে, হ্যাঁ, 68 টাকায় বিক্রয় করা। এখন যদি আপনাকে বলতো যে একটা গণিত বইয়ের প্রকৃত মূল্যের
হ্যাঁ 15% ছাড়ে, ঠিক আছে, 68 টাকায় বিক্রয় করায়, বইটির প্রকৃত মূল্য কত? তো তখন কিন্তু আপনাকে এই 15% সমান 68 লিখলে হবে না। তখন আপনাকে লিখতে হবে যে 100 - 15 সমান হচ্ছে 85। এই 85% সমান হচ্ছে 68, 100% সমান কত? এই জন্য আমি এটা আগে শিখাচ্ছি না, আপনি যখন একটু মানে এক্সপার্ট হয়ে যাবেন যে পার্সেন্ট সমান মূল সংখ্যার সমান, এটা যখন ধরতে পারবেন তখন আপনি এটাকে করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে দেখেন 2 নাম্বার, 2 নাম্বার তো আমি করাই দিছি অলরেডি, 2 নাম্বারটা স্কিপ করলাম। 3 নাম্বার, 3 নাম্বারটা বলছে হানিফ সাহেব মাসিক বেতন হচ্ছে 5,000 টাকা, তিনি তার বেতনের 24% প্রতি মাসে সঞ্চয় করেন। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, পার্সেন্ট দেওয়া থাকলে আগে পার্সেন্টটা ভালো করে বুঝতে হবে। 24%, তো এখানে 100 টাকা আছে আর 24 আছে। আরেকটা জিনিস চিন্তা করবেন সবসময়, এটা বিপরীতটা চিন্তা করবেন, ঠিক আছে? তাহলে 100 থেকে 24 গেলে থাকে কত, 76 না? 76, এটাও চিন্তা করবেন সাথে সাথে, তাহলে আপনার অঙ্কটা কত সহজ হবে। যদি লাগে 76, তাহলে 76 দ্বারা অঙ্ক করতে হবে, আর যদি না লাগে আমরা কাজে লাগাবো না। তো এখানে বলছে যে আহ, মাসিক বেতন 5,000 টাকা, তাহলে এই 100 কি 24 কি, এই 24% সঞ্চয় করে কতর মধ্যে, 100-র মধ্যে, তাহলে এই 100 হচ্ছে মূল বেতনটা, ঠিক আছে, মাসিক বেতন আর কি, মাসিক বেতন। আর এই 24 কি, 24 হলো সঞ্চয় করে, সঞ্চয়, ঠিক আছে, বোঝা গেছে? এখন আপনি কিন্তু এটা সাজাইতে পারবেন, তাহলে আমার 76 দরকার পড়তেছে না, ঠিক আছে। বলছে তিনি 1 বছরে কত টাকা সঞ্চয় করেন, তাহলে এটা কিন্তু মাসিক হচ্ছে, এই যে মাসিক বেতন, ঠিক আছে। তাহলে 100 টাকায় সঞ্চয় করে 24 টাকা, একে কত, 5,000 টাকায় কত, তো এটা হবে মাসিক, যে এটা বের হবে 5,000 টাকায়, 5,000 টাকায় কয় টাকা সঞ্চয় করে, এটা বের হবে হলো গিয়ে আপনার মাসিকটা বের হবে, ঠিক আছে। শূন্য শূন্য কাটলে এটাকে আবার কি করতে দিবেন আপনি, 12 দ্বারা গুণ করে দিবেন, তাহলে আপনি মনে করেন রেজাল্টটা বের হয়ে যাবে 144,000, রেজাল্টটা বের হয়ে যাবে। আচ্ছা, যদি এরকমটা হতো যে এটাকে আপনাকে অন্যভাবে প্রশ্ন করতো, তাহলে কিন্তু আপনাকে এই ভিন্নভাবে প্রশ্ন করতে পারতো, যে 24% না করে আপনাকে বলতে পারতো যে আহ, হানিফ সাহেব এই, সঞ্চয়ের পরে এত টাকা পায়, হ্যাঁ, সেখানে 5,000 টাকা থাকতো না, সেখানে অন্য অন্য টাকা লেখা থাকতো, যে সঞ্চয়ের পরে এত টাকা পায়, হ্যাঁ, তিনি বেতনে 24% সঞ্চয় করেন, তিনি 1 বছরে হুম কত টাকা সঞ্চয় করেন, তাহলে কিন্তু আপনাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনি না এইগুলো আপনি উল্টা দিক থেকে চিন্তা করবেন না, হ্যাঁ, এই সময় আপনি চিন্তা করবেন পার্সেন্টটাকে ঠিক করে নেবেন আগে, হ্যাঁ, তখন আপনাকে এই 24% সঞ্চয় করে তাহলে সঞ্চয়ের পরে কত টাকা থাকে, ঠিক আছে, হ্যাঁ 76%, এইভাবে চিন্তা করবেন, ঠিক আছে। 5,000 থেকে পরে মাইনাস করে দিবেন, সেটা চিন্তা পরে করবেন, আগে পার্সেন্টটাকে ঠিক করবেন, যত বেশি পার্সেন্ট ঠিক করতে পারবেন তত আপনার অঙ্কর মানে ইয়াটা বাড়বে, এই সেটআপটা, মানে অঙ্ক কিভাবে সেটআপ করতে হবে, কিভাবে শুরু করতে হবে, এই শুরু করার টেকনিকটা আপনার বাড়বে আগে পার্সেন্ট যদি ঠিক করতে পারেন, ঠিক আছে। আর পার্সেন্ট পারলে অটোমেটিকলি ওইগুলো চিন্তা আসবে, আপনি যে চিন্তাটা করেন এটা অটোমেটিকলি আসবে এক সময়, ঠিক আছে। তারপরে দেখেন 4 নাম্বারটা বলছে কি, কোন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা 55%, ওই স্কুলে আহ, ছাত্র সংখ্যা 1100 হলে শিক্ষার্থীর সংখ্যা কত? এটা পারবেন, এটা হোমওয়ার্ক থাকলো। তারপরে আছে একটু জটিল গুলা দেখি আমি, হ্যাঁ 5 নাম্বারটা একটু বোঝানোর ব্যাপার আছে, যদিও সহজ, এটা বোঝার একটু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। বলছে বকর সাহেবের বেতন হচ্ছে 4,000 টাকা, হ্যাঁ রেকর্ড হচ্ছে, বকর সাহেবের বেতন হচ্ছে 4,000 টাকা, বৃদ্ধি ব্যয় হয়েছে 4,500 টাকা, বাড়ছে কয় টাকা, 500 টাকা, 4,500 টাকা আগে ছিল 4,000 টাকা, বৃদ্ধি পাইছে 500 টাকা, বৃদ্ধি। এখানে কথা হলো, এখানে বোঝার বিষয় হলো কি, যে এই অঙ্কটার সাথে, হ্যাঁ, আপনার অনেক অঙ্কের মিল আছে, যেমন ধরেন এই অঙ্কের সাথে এই 5-এর সাথে
মিল আছে হইল গিয়ে আপনার 15 নাম্বার, তারপরে হচ্ছে 16 নাম্বার, ঠিক আছে। তারপরে আপনার এই 15, 16, 25, 26, 27, 28, ঠিক আছে। তারপরে আরো পিছনে আরো অঙ্ক কিছু মিল আছে। 39, 39, তারপরে 42, এই যে যে টাইপের অঙ্কগুলা, হুম, 48 নাম্বার, এগুলো মিল আছে। দেখেন একটা অঙ্কের সাথে, এটা কিন্তু ছোট অঙ্ক, এই একটা অঙ্কের সাথে কতগুলো অঙ্কের মিল। কিভাবে মিল এটা বুঝতে হবে। এটা এখানে বৃদ্ধি 500 টাকা, এই যে যে বৃদ্ধি এবং হ্রাস, কিভাবে বৃদ্ধি পায় শতকরা এবং কিভাবে শতকরা হ্রাস হয়, এই একটা ছোট্ট একটা কথা আজকে জেনে নেবেন। তারপরে দেখবেন যে আপনি সব অঙ্ক সেট আপ করতে পারবেন। মানে বাস্তবধর্মী কথা। বাড়ে, বাড়ে আসলে কোথা থেকে? ছোট জিনিস থেকে তো বাড়ে, তাই না? হ্যাঁ, এটা একটা কথা। দেখেন, আগে জিনিসটা ছোট আসছিল, পরে আস্তে আস্তে বাড়ছে, এটাই নিয়ম। ছোট থেকে বাড়ে। আর কমে কোনটা থেকে? ব- বড় থেকে কমে, ঠিক আছে। এই কথাটা শুধু খেয়াল রাখবেন। বাড়ে ছোট সংখ্যা থেকে, কমে বড় সংখ্যা থেকে, ঠিক আছে। তো এইটা এটা একটা মুখস্থের সিস্টেম। এটা কথা বলতে হলে এটাই যে এই অঙ্কে আপনি বুঝতে পারতেছেন খুবই সহজ, যে এই অঙ্কে আপনি বলতে পারতেছেন যে না, 4,000 টাকায় বৃদ্ধি পাইছে 500 টাকা, একে কত, 100 কত, মানে শতকরা কত বৃদ্ধি পাইছে। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে যেগুলো দেখলে আপনার আপনার ভিতরে একটা কনফিউশন কাজ করবে আসলে। কোনটা থেকে কোনটা কি করব আমি। হ্যাঁ, যেমন আপনার এখানে একটা অঙ্ক আছে, কোথায় রাখলাম, 15, 16, এটা তো আছেই, তার সাথে আরেকটা অঙ্ক আছে, আমি ভুলে গেলাম, ওটা মাঝখানে মনে হয় আছে। যাই হোক, সামনে আসলে এটা আমরা দেখবো। ও, 24 নাম্বার, ঠিক আছে, 24 নাম্বার অঙ্কটা। তো এই অঙ্কে আমি দুইটা কথা বলছি। কি কথা বলছি? যে বৃদ্ধি পায় সব সময় ছোট সংখ্যা থেকে। তো এইখানে ছোট সংখ্যা হচ্ছে চার, একটা হলো 4,500 আর একটা হচ্ছে 4,000। তার মানে অবশ্যই 4,000 থেকে টাকা থেকে বাড়ছে, ঠিক আছে, 4,500 থেকে বাড়ে নাই। ক্লিয়ার? বুঝি নাই। 12 তো যাই নাই, পাশে আছি আমরা, ঠিক আছে। দেখেন, তাহলে কি বলছে, 4,000 টাকার থেকে 500 টাকা বাড়ছে, বলছে শতকরা কত বাড়ছে। তার মানে আমরা এটাকে বের করব কি, 100 টাকার মধ্যে কয় টাকা বাড়ছে, ঠিক আছে। এটা আমরা পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। তো এটার সাথে আমরা মিলাবো অঙ্কগুলো হলো গিয়া, এটার সাথে মিল রেখে যে অঙ্কগুলো আছে সবগুলো একসাথে শেষ করব। যেমন আছে হলো গিয়া 15 নাম্বার, খেয়াল করেন, এই সূত্রটা খেয়াল রাখলেই হবে। বলছে মতিনের বেতন জালালের বেতন অপেক্ষা শতকরা 40 টাকা বেশি, ঠিক আছে। তাহলে মতিন এবং জালাল দুজন ব্যক্তি, জালাল, মতিন। এখন কম বেশি বের করতে হবে খুঁজা, কারণ কম বেশি, ওই যে বললাম কম বেশি হয় কিভাবে হয় সেটা আমরা জানা আছে, বাট কার কয় টাকা এটা তো বের করতে হবে। তো এখন এখানে বলছে যে একজনের থেকে আরেকজনের শতকরা 40 টাকা বেশি, তাহলে কে কার কম কার ছোট এটা পরে বুঝতে হবে। বলছে মতিনের বেতন জালালের অপেক্ষা শতকরা বেশি, তার মানে জালালের কম, জালালের হলো 100 টাকা, যেহেতু শতকরার কথা বলছে, তাহলে জালালের হবে 100 টাকা আর মতিনের হবে 140 টাকা। বুঝতে পারছেন সবাই এইটুক? হ্যাঁ, যখনই আপনি একজনের সাথে আরেকজনের তুলনা করে কথা বলবে, তখন আসলে কার সংখ্যাটা কত এটা আপনাকে বের করতে হবে। তারপরে ব্যবধান বের করতে হবে, মানে কি, কয় টাকা ডিফারেন্স। এই জালাল এবং মতিনের ডিফারেন্স কয় টাকা? 140 বিয়োগ 100 কয় টাকা? 40 টাকা ডিফারেন্স। এখন আপনি বলতে পারেন যে, এখন যদি বলতে প্রশ্ন যেভাবে প্রশ্ন করবে আপনি উত্তর দিতে পারবেন। প্রশ্ন করছে কি, খেয়াল করবেন, যে জালালের বেতন মতিনের বেতন অপেক্ষা শতকরা কত কম। জালালের বেতন মতিনের বেতন অপেক্ষা শতকরা কত কম। জালালের একটু কম এটা জানি, কিন্তু মতিনের বেশি, কিন্তু আসলে শতকরা কত বেশি মতিন, কিন্তু প্রশ্নটা করছে হলো গিয়া শতকরা কত কম মতিনের থেকে জালাল, শতকরা কত কম। এই যে প্রশ্ন করছে কম, কমে কোন সংখ্যা থেকে? বড় সংখ্যা থেকে, তার মানে এখানে বড় সংখ্যা একটা হলো 100 আর একটা হলো 140,
40। তো যখন আমি সাজাবো তখন আমাকে এইখান থেকে সাজাতে হবে যে 140-এর মধ্যে কম হচ্ছে 40 টাকা। 140-এর মধ্যে কম 40 টাকা। এখন এর সাথে আপনার একটু আলপনা, মানে আপনার কথাটা একটু সৌন্দর্য করার জন্য একটু জোড়া লাগাই দেন। কি জোড়া লাগালেন? মনে করেন জোড়া লাগাই জালালের বেতন। হয়ে গেল, জালালের বেতন 140-এর মধ্যে কম হচ্ছে 40 টাকা। ঠিক আছে। আপনি যদি বলেন যে না আরো সুন্দর করব, হ্যাঁ আরো সুন্দর করতে পারেন। জালালের বেতন মতিনের বেতন অপেক্ষা, এখানে লিখলেন মতিনের বেতন অপেক্ষা 140-এর মধ্যে কম 40 টাকা। আরো সুন্দর হলো। কিন্তু আপনি কিছুই জানলেন না, কিন্তু আপনি এইভাবে দিয়ে আসলেন, তাহলে অঙ্কটা হবে। বললেন কি 140-এর মধ্যে কম 40 টাকা, একে কত, 100 কত। অনেক সময় আমাদের কি হয় যে অঙ্কর যে কথাটা লেখা, এই লেখাটা মাথায় আসে না, আর কি রেখে কি লিখে ফেলাই ভুল হয়ে যায় কিনা। কারণ লেখা যদি ভুল হয় তাহলে কিন্তু অঙ্ক জিরো, উত্তর মিললেই হবে না। কথাটা যে সাজাইলেন, কথাটা যদি ভুল হয় তাহলে কিন্তু জিরো। কথাটা এলোমেলো হোক সমস্যা নাই, কিন্তু যদি ভুল হয় তাহলে অঙ্ক জিরো পাবেন। বুঝতে পারছেন? তো এখন মনে করেন এই কথাটা আপনার নাই, কিন্তু আপনি এইটুকু বুঝেন যে এখন 140 আছে, যেহেতু কমের কথা বলছে, প্রশ্ন করছে কম, তাহলে কমের তো বড়টা বড় সংখ্যা থেকে, তাহলে এখানে বড় সংখ্যা আছে 140, একদম মুখস্থ, আপনার কোনো দিকে তাকাইতেও হবে না। বলে দিলেন যে 140-এর মধ্যে কম 40 টাকা, একে কত, 100 কত। তাহলে কিন্তু আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। পারা যাবে না? আচ্ছা, তারপর দেখেন এটার সাথে আমরা মিলিয়ে রেখে আরো কিছু অঙ্ক উদাহরণ প্র্যাকটিস করি। 16 নম্বর দেখেন। 16 নম্বরে কি বলছে? বলছে এখান থেকে নাম নাই, এখানে বলছে ক এবং খ। ক এর বেতন খ এর বেতন অপেক্ষা 15% বেশি। তাহলে ক খ দুইজনের মান বের করবেন আগে, ক কত খ কত। ক এর বেতন খ এর বেতন অপেক্ষা বেশি, তাহলে খ যদি 100 হয়, হুম, তাহলে ক হবে 15% বেশি। তার মানে ক হবে 100+15, 115। ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে, এটা কিন্তু আমরা যে লিখি না, হ্যাঁ যাই হোক, এখানে যদি লিখতেছি আমি শিখাই দেই ব্যাপারটা। এই যে 15% কত, 15% আমরা লিখি না 100+15। এখানে কিন্তু একটু গ্রামাটিক্যাল ভুল আছে, হ্যাঁ। আমরা কিন্তু এটা আজীবনই এটাই লিখতেছি, দেখেন ছোটকাল থেকে চিন্তা করে দেখেন, আমরা কিন্তু এইভাবেই লিখি যে 15% বেশি, তার মানে 100+15 115 টাকা, এইভাবে লিখি আমরা। ঠিক আছে। এখানে ছোট্ট একটা মিস্টেক আছে, কিন্তু আসলে মিস্টেক বলা যায় না, কারণ এটা উজ্জ্ব থাকে তো, মানে মানে ভিতরে হাইট থাকে, এর জন্য আমরা 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 দেখতে পারি না। কিন্তু আসলে এটা কিন্তু বাঙালি এরকমটা না, এটা বাঙালি আমরা লিখতে আসলে লিখতে হয় এরকম, মানে যদি এটাকে ব্যাখ্যা করে লিখেন তাহলে এটা হলো এরকম। এই 15% বেশি আসলে কিন্তু কয়ের থেকে তুলনা করতেছেন, সরি ক্ষয়ের থেকে তুলনা করতেছেন। ক্ষয়ের কত, 100, 100 যোগ কত পার্সেন্ট বেশি, 15%। 15%, এই 15% মানে হচ্ছে কি, 15% মানে হচ্ছে 100 এর 15%। ঠিক আছে, 100 এর 15%। ঠিক আছে। এখন আপনাকে যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনি এটা রেজাল্টটা পাবেন, মানে 100 যোগ এই 100 এর মানে গুণন 15/100, এই 100 100 কাটা যায়, তারপরে দেখেন হয় এই যে 100 আর এই হয় 15, তারপরে হয় 115 আসলে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাখ্যা, মেন ব্যাখ্যা। ঠিক আছে। তো আমরা কিন্তু আসলে এটাকে 100+15 দিয়ে দিই আর কি, তবে এটাও রাইট, কারণ এটা হাইট, লাইনটা হাইট করা আর কি এই। কিন্তু আসলে ভিতরে এই কথাগুলো আছে, এটা আপনারা জেনে নেন, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে এটাকে কাউকে বোঝাইতে পারবেন। না 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 না, এইটা করলেই হবে যে 100+15 115। ঠিক আছে, এটা করলেই হবে। আচ্ছা, তার মানে এখন দেখেন বুঝলাম যে খ হচ্ছে 100, ক হচ্ছে 115। এখন কয় টাকা ডিফারেন্স? 15 টাকা ডিফারেন্স, ব্যবধান হচ্ছে 15 টাকা।
15 টাকা। এখন বের করতে বলছি কি, বের করছে ক্ষয়ের বেতন, কয়ের বেতন হবে কত কম। এই কমের কথা বলছে, তার মানে এখন এটা ওই বেশি সংখ্যার সাথে তুলনা করতে হবে। বেশি সংখ্যা কত? 115। তাহলে 115-র মধ্যে কম হচ্ছে 15 টাকা। একে কত? 100-এ কত? ক্লিয়ার? 115 এর মধ্যে কম 15 টাকা। একের মধ্যে কত? সরি, 15। সুতরাং 100 এর মধ্যে কত? তাহলে 15 গুণন 100, 115। ঠিক আছে, তাহলে আমরা এখানে রেজাল্টটা পেয়ে যাব। আচ্ছা, তার মানে আমি বলছি যে এর সাথে তুলনা করে আমরা যতগুলো অঙ্ক আছে দেখেন, খেয়াল করেন। 24 নম্বর অঙ্ক, দেখতে সহজ মনে হয় কিন্তু জটিল। 24 নম্বর, একে এই নিয়মেই করব। এখানে বলছে যে বর্তমানে 5 কেজি আলুর দাম পূর্বের 4 কেজি আলুর দামের সমান। আলুর দাম শতকরা কত কমেছে? এই যে যে কমেছে, এইটুক তারা বুঝতে পারতেছি যে কমে আসলে বড় সংখ্যা থেকে। ঠিক আছে, বড় সংখ্যা থেকে। তো এখানে দুইটা মূল্যের কথা বলছে, একটা হলো বর্তমান মূল্য, একটা হচ্ছে পূর্ব মূল্য। তো যেই মূল্যটা বেশি সেই মূল্য থেকে কমবে, রাইট? কারণ কমবে, কমে সংখ্যাটা কি বেশি থেকে। তার মানে এখানে বর্তমান মূল্য বের করতে হবে, পূর্ব মূল্যটাও বের করতে হবে। তারপরে দেখতে হবে যে কোন মূল্যটা বেশি, সেই মূল্য থেকে আমি এটা কমাই দেবো, জাস্ট অঙ্কটা শেষ। তাহলে দুইটা মূল্য বের করি। তো দুইটা মূল্য বের করতে হলে এখানে তো মূল্য দেওয়া নাই। একবার দেওয়া আছে 5 কেজি আলুর দাম, দামের দামের সাথে 4 কেজি আলুর দামের সমানে কথা বলছে। তো যেহেতু মূল্য দেওয়া নাই, তাহলে আমরা একটা ধরে নিব, যে কোনো একটা ধরলেই হবে। যদি আপনি ধরেন যে 4 কেজি ধরতে পারেন, 5 কেজি ধরতে পারেন, যে বর্তমানে 5 কেজি আলুর দাম ক টাকা বা এক্স টাকা। ঠিক আছে, বর্তমানে 5 কেজি আলুর দাম এক্স টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 1 কেজি আলুর দাম বের করব। 1 কেজি কেন বের করলাম? এই কথাটা কিন্তু গত যে ঐকিকের যে ক্লাস করেছিলাম, হ্যাঁ, ওই ক্লাসগুলোতে বলছিলাম যে এককের মান আমরা কেন বের করি। এককের মান আমরা বের করি এই জন্যই যে, রাইট, মানে আমরা এই যখনই আমরা কারোর সাথে তুলনা করব, যেমন ধরেন আমরা যখন ক্লাসে, যখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করছি, খেয়াল করে দেখেন, মনে করে দেখেন যে আমাদের যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, তখন কিন্তু বলছে যে এই আহ, 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 4 ফিট, 4 ফিট এরকম ছেলে যারা আছো তারা একসাথে হবা, 3 ফিট 5 ইঞ্চি যারা আছো তারা এক পাশে হবা, 4 ফিট 2 যারা আছো তারা একসাথে হবা। আমরা আলাদা আলাদা করছে না? আলাদা আলাদা করার পরে কিন্তু লড়াই, বিস্কিট প্রতিযোগিতা বলেন, বিস্কিট দৌড় বলেন, মোরগ লড়াই বলেন, এই প্রতিযোগিতা কিন্তু দিছে। আগে কিন্তু সমান করে নিছে, খেয়াল করে দেখেন। তো যখন আপনি কারোর সাথে যুদ্ধ করবেন, প্রতিযোগিতা করবেন, তখন আপনি যদি সুষ্ঠু প্রতিযোগিতা চান, তাহলে আগে শক্তিতে সমান করে নেয়। তখন আপনার কে ভালো কে মন্দ সেখান থেকে বের করে নেয়। এটার মানে হলো এটাই, যে আপনি যখন গাণিতিক ব্যাখ্যায় যাবেন, যখন আপনি কারোর সাথে তুলনা করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই কোনো কিছু মান জানতে হলে আগে সমান করে নিতে হবে। কোনো কিছুর মান, নির্দিষ্ট পরিমাণ সংখ্যার যদি অর্থ জানতে চান, তাহলে আগে পরিমাণ সমান করতে হবে। পরিমাণ ভিন্ন থাকলে তাহলে ওই মানে অনির্দিষ্ট পরিমাণ জিনিসের মান জানা যায় না। নির্দিষ্ট পরিমাণ জিনিসের মান কম বেশি বের করা যায়। যেমন ধরেন এরকম আর কি, যে যদি এরকম হয় যে আপনার 5 কেজি আলুর দাম 100 টাকা। ঠিক আছে, এখন আপনার 7 কেজি আলুর দাম আছে 112 টাকা। আপনি কিন্তু এখন বলতে পারবেন না আসলে যে মানে দাম কোনটার কম কোনটার বেশি। ঠিক আছে, কোন প্রকারের আলুর দাম কম কোন প্রকারের আলুর দাম বেশি, এরকম বলা যাবে না। বাট আপনি যদি এই পরিমাণটা সমান থাকতো, তাহলে আপনি বলতে পারতেন যে এখানে 5 কেজি 100 টাকা, এখানে যদি 5 কেজি থাকতো, যে 5 কেজি আলুর দাম 112 টাকা, আপনি বলতে পারতেন যে না, এই প্রকারের আলুর থেকে এই যে 5 কেজি আলু, এই এই প্রকারের আলুর দামটা বেশি। কারণ এইটা যদি লাল আলু হয়, এটা যদি সাদা আলু হয়, এই লাল আলুর এটা যদি লাল হয় আর এটা যদি সাদা হয়, এই লাল আলুর দামের থেকে সাদা আলুর দাম বেশি। এটা খুব সহজে বের করতে পারছেন, কারণ পরিমাণটা সমান। হ্যাঁ,
এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো যে নির্দিষ্ট পরিমাণ জিনিসের যখন আমরা যখনই যখন দুটো জিনিসের তুলনামূলক পরিমাপ করতে যাব, তখন দাম বেশি কম বেশি করতে যাব, তখন অবশ্যই তাদের পরিমাণটা সমান হতে হবে। এই জন্যই এককের উৎপত্তি, ঠিক আছে, যে ঐকিক নিয়মে যে এককের মান বের করি, এই এককের মানের উৎপত্তি হলো এই জন্যই। ঠিক আছে, আমরা খেয়াল করে দেখেন নল এবং চৌবাচ্চার অঙ্ক যখন করছি তখন কিন্তু আমরা এককের মান বের করছি, কাজ এবং সময়ের অঙ্কগুলো যখন করছি তখন আমরা এককের মান বের করছি, সময়কে নির্দিষ্ট করছি। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রেও তাই। এই জন্যই আমরা এককের মান বের করছি যে 1 কেজি আলুর বর্তমান দাম কত আর 1 কেজি আলুর পূর্বের দাম কত। তাহলে আমি খেয়াল করতে পারবো যে দাম আসলে আগে বেশি ছিল না বর্তমানে বেশি, আগে কম ছিল না বর্তমানে বেশি, এরকম একটা তুলনা করতে পারবো। তাহলে পূর্বে চিন্তা করি, পূর্বে 4 কেজি আলুর দাম ছিল X টাকা। যেহেতু পূর্বে 4 কেজি আলুর দামের সমান ছিল, তাহলে X টাকায় ছিল, তাহলে পূর্বে 1 কেজি আলুর দাম ছিল X/4 টাকা। এখন 2টা টাকা পাইছি, দেখেন পরিমাণ সমান করছি, এটা হলো 1 কেজি, দাম হচ্ছে X/5। এখানেও পূর্বে 1 কেজি দাম ছিল X/4। এখন কোনটা বড় কোনটা ছোট এটা বের করবো আমরা, কে বড় কে ছোট, X/4 বড় না X/5 বড়? X/4 বড়, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, এটা ভগ্নাংশ দেখেই বোঝা যায় যে আমরা জানি যে আমরা ভগ্নাংশের যে একটা ভগ্নাংশের 3টা ক্যাটাগরি ইয়া পড়ছিলাম। হ্যাঁ, সরি 2টা, 3 ভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু 2টা ক্যাটাগরি আমরা পড়ছিলাম যে যদি ভগ্নাংশের লবগুলা একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা হচ্ছে বড় ভগ্নাংশ। ক্লিয়ার? আর অথবা আপনারা অনেক সময় চোখের আন্দাজে বুঝতে পারবেন, চোখের আন্দাজে বুঝতে পারবেন কিভাবে, যে এখানে ভগ্নাংশ দুইটা চোখের আন্দাজে বোঝা যাবে। যেমন মনে করেন যে একটা জমি 5 ভাগ করে 1 ভাগ নিবেন না 4 ভাগ করে 1 ভাগ নিবেন, কোনটাতে আপনি জিতবেন? একই পরিমাণ জমি 5 ভাগ করে 1 ভাগ নিবেন না 4 ভাগ করে 1 ভাগ নিবেন? দেখেন মেয়ে মানুষ কিন্তু বলে ফেলাইছে, ওয়ারিশের সময় তারা খুবই সেনসিটিভ। ঠিক আছে, আচ্ছা, ফান করলাম। শুনেন, মানে কথা হচ্ছে এটাই যে আপনার যখন বাস্তব জমি আপনাকে ভাগ করে দিবে তখন কিন্তু আপনি হিসাবটা খুব ভালো করে বুঝবেন, বাট অঙ্কে যখন করতে দিবে তখন আপনারা একদম কলম আর চলবে না। ঠিক আছে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটাও একই নিয়ম, ভগ্নাংশের ক্ষেত্রে এটাই মেনে চলে। আপনার একটা জমি 5 ভাগ করতেছেন, এক এক খণ্ড নেবেন, আবার সেই জমিটাই 4 ভাগ করে 1 খণ্ড নেবেন, তো বোঝাই যাচ্ছে যে 4 ভাগ করে 1 খণ্ড যেটা নেবেন সেটা অবশ্যই বড়। তাহলে এটা আমরা বড় পাইলাম আর এটা ছোট। তো এই ছোট বড় করার কারণ হচ্ছে এটাই, কারণ আমাকে পরে বলছে যে আলুর দাম শতকরা কত কমেছে। এখন যে কমাবো আমি, কোন সংখ্যা থেকে কমাবো? কমে সবসময় বড়টা থেকে। তো এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আয়শা সবাই ভুল করে, মানে সবাই বলতে কি, মানে যারা বুঝে কম তারাই ভুল করে। অনেক সময় লেখা ফেলায় যে এটা কি দাম, বর্তমান দাম, X/5 হচ্ছে বর্তমান দাম। আরে বর্তমান দাম থেকে তো কমবে, খেয়াল করেন। হ্যাঁ, হ্যাঁ, এরকম হয় যে বর্তমান, যেহেতু বর্তমানে এটা দাম তাহলে বর্তমান দাম থেকে তো কমবে, তার মানে কি X/5 টাকায় কমেছে এত টাকা, এরকম না। আপনাকে কমবে হবে কি একই X/4 থেকে। ঠিক আছে, কারণ বড় সংখ্যা থেকে কমে। আসলে কত টাকা কমছে এটা কিন্তু বের করতে হবে। হ্যাঁ, সুতরাং কমেছে X/4 বিয়োগ X/5, কয় টাকা কমছে এটা বের হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা এটাকে বের করি। 20, 5x থেকে 4x বিয়োগ দিলে শুধু x, তার মানে এটা x/20 টাকা। এখন এই যে এই পরিমাণ টাকা কমছে, এখন আমরা বলতে পারি যে X/4 টাকায় কমেছে X/20 টাকা। তাহলে সুতরাং 100 টাকায় কত কমছে? 100 টাকায় কমেছে। তাহলে 100 টাকায় কমেছে কত হবে? এখানে X/20, এটা উল্টে যাবে, ওর হবে 4 বাই নিচে x গুণন হবে 100। এটাকে আমরা কাটাকাটি করলে হয়ে যাবে 4×5 = 20, 5×20 = 100, 20%। ঠিক আছে, এখানে হবে 20, উত্তরে হবে 20%। শতকরা উত্তর কিন্তু লেখার সিস্টেম আছে।
শতকরা উত্তর কয়েকভাবে লেখা যায়? 20% লিখবেন অথবা শতকরা 20 টাকা লিখতে পারেন। কথায় লিখলে পার্সেন্ট দেওয়া যাবে না, পার্সেন্ট দিলে কথায় লেখা যাবে না। ক্লিয়ার? মানে এটা, এই অঙ্কটাতে আমার বোঝানোর উদ্দেশ্য হলো এটাই, যে এই যে কম বেশি ব্যাপারটা, এটা এই অঙ্কের বেলায় খুবই ইফেক্টিভ। তা না হলে হরহামেশা এই অঙ্কটা ভুল হয়ে যায়। তারপরে দেখেন 25 নাম্বারটা, এই একই সূত্র ফর্মুলা ইউজ করে আমরা 25ও করে ফেলবো। খুবই সহজ। 25-এ কি বলছে? বলছে চিনির মূল্য শতকরা 10 টাকা বেড়ে গেল। চিনির মূল্য শতকরা 10 টাকা বেড়ে গেল। তাহলে এই যে শতকরা বাড়ার পরে চিনির মূল্যটা কত? হুম, বাড়ার পর চিনির মূল্য আগে ছিল 100, আরো 10 টাকা বাড়লো, 110 টাকা। আসলে এখন বলছে কি, বলল যে যেহেতু বাড়ছে, বলছে কি পরিমাণ ব্যবহার কমালে, এই যে কমে কথাটা বলছে না, কমে কোন মূল্য থেকে, মানে বড়টা থেকে কমে। এখানে দুইটা সংখ্যা আছে, একটা হলো 100 আর একটা হলো 110, আর বাকি কথাটা বলছে কি কমছে। ঠিক আছে, তো কমানোর কথা বলছে, আসলে কয় টাকা কমাবেন, কয় টাকা বাড়ছে, বাড়ছে কয় টাকা, 10 টাকা। তাহলে এই 10 টাকায় যদি কমান তাহলে তো খরচে কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? বাড়ছে 10 টাকা, এখন এই 10 টাকায় যদি কমান তাহলে কিন্তু খরচে কোনো পরিবর্তন হবে না। তবে এই 10 টাকা আপনি কোন মূল্য থেকে কমাবেন, এটা হলো ইম্পর্টেন্ট কথা। তো যেহেতু কমের কথা বলছে, আমরা জানি যে কমে সবসময় বেশি থেকে, বেশি সংখ্যা থেকে। তার মানে 110 টাকা, 110 টাকা থেকেই খরচ কমাতে হবে 10 টাকা। 110 টাকায় খরচ কমাতে হবে 10 টাকা। ঠিক আছে, মাঝখানে একটু কথাটা লিখে নেন যে মানে ব্যবহার কমাতে হবে, ব্যবহার বা খরচ কমাতে হবে, যেটা লেখেন আর কি, খরচ কমাতে হবে, কমাতে হবে 110 - 100, তার মানে 10 টাকা। ঠিক আছে, কথাটা লিখতে পারেন, খরচ কমাতে হবে অথবা ব্যবহার কমাতে হবে 10 টাকা। তো এখন আমরা লিখতে পারি যে 110 টাকায় খরচ কমাতে হবে 10 টাকা। বলছে শতকরা কত কমালে খরচে কোনো পরিবর্তন হবে না, তার মানে আপনাকে পরে আপনি 100 টাকায় খরচ কমাতে হবে লিখতে পারবেন, 110। ঠিক আছে, এটাকে করলেই কিন্তু আপনার ইয়া হয়ে যাবে। দেখেন এই অঙ্কটা কিন্তু আপনার আহ, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব খুব আসে, এবং এটার জন্য কিন্তু আমরা বহুত মানে অনেক বইতে দেখবেন যে শর্ট টেকনিক আছে। আমার মনে হয় না যে শর্ট টেকনিক মুখস্থ করার কোনো দরকার আছে, কোনো নো নিড, কোনো দরকারই নেই শর্ট টেকনিক। শর্ট টেকনিকে কিন্তু অনেক কথা লেখা আছে, বলা আছে যে 100 গুণন কম বেশি, 100 যোগ কম বেশি। ঠিক আছে, এই যে সূত্রটা মুখস্থ করলেন, আজকে মুখস্থ করলেন, কালকে ভুলে যেতে পারেন। ঠিক আছে, আপনাকে বলে কি যে 100 গুণন কম বেশি, আবার বলে 100 যোগ কম বেশি, এটা হলো সূত্র। ঠিক আছে, আমার এই সূত্রটা এত কষ্ট করে মনে রাখার কোনো দরকার আছে? বলেন, আমাকে যুক্তি দেন, দরকার আছে কিনা? কোনো দরকার নাই। আপনি কিন্তু এই দেখেন, এখানে কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে 10 টাকা বাড়ছে, 110 টাকা, তাহলে ব্যবহার কমাবো কয় টাকা, 10 টাকা। তাহলে কার থেকে কমাবো, 110 থেকে কমাবো। তাহলে 110 টাকা যদি 10 টাকা কমাই তাহলে 100 টাকায় কয় টাকা কমাবো? আপনার তো মনেই, আপনার মনের ভিতরে সেট হয়ে যাচ্ছে যে 110 টাকায় কমাবো আমি, সরি, 100, হ্যাঁ, 110 টাকায় কমাবো আমি 10 টাকা, তার মানে এই যে 10 টাকা। তাহলে 100 টাকায় কত কমাবো, এই কথাটা হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসটাই কিন্তু এটা, তো এটা মানে আলাদা করে মুখস্থ করার কোনো বিষয় না। তো যাই হোক, আমি এখানে কথাটা হলো যে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি যে আপনি কমে সবসময় বেশি থেকে আর বাড়ে সবসময় কমটা থেকে, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, তাহলে দেখেন এই অঙ্কগুলো কত সুন্দর ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। 100/11 হয়, তারপরে 9 সমস্ত 1/11। তারপরে 26 নম্বর, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। 26 নম্বর এখানে বলছে কি মাছের মূল্য 25% কমে গেল। ঠিক আছে, আসলে এই অঙ্কটা যখন আমি ফিজিক্যালি করাই, মানে ক্লাসে যখন করাই, তখন আরো কিছু কথা বলি, যেমন ধরেন কথাগুলো হচ্ছে এরকম যে এই অঙ্কের ব্যাখ্যাটা কি,
হ্যাঁ, এটা তো অঙ্ক করলাম, সমাধান করলাম, বাট ব্যাখ্যা কিন্তু আছে এটার। হ্যাঁ, সুন্দর একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ধরেন এরকম, মানে আরে বাস্তবে কি ঘটনা করছে, বাস্তবে তো আমি কি এরকম করছি যে চিনির মূল্য বাইরে গেছে, ব্যবহার কমাচ্ছি, হ্যাঁ, তার সাথে আবার খরচে পরিবর্তন করতেছি, এটা কি ধরনের কথা? হ্যাঁ, এটার কিন্তু আপনার বাস্তবধর্মী ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন যে সবসময় আপনি 100 টাকার ইয়া করেন, কি বলে, চিনি খান। হ্যাঁ, 100 টাকার চিনি খান, আপনি বাজারে গেছেন, কত টাকা নিয়ে যাবেন আপনি তাহলে? যদি আপনি 100 টাকার চিনি প্রতিনিয়ত খান, তাহলে তো আপনি বাজারে 100 টাকায় নিয়ে যাবেন, তাই না? আপনি পকেটে করে বাজারে 100 টাকায় নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে আপনাকে বলতেছেন যে আপনি মনে করেন যে 100 টাকা দিয়ে আপনি সবসময় 1 কেজি চিনি খান। তা আপনি দোকানদারে যাই বলতেছেন, ভাই 1 কেজি চিনি দেন। তো যখন আপনি টাকাটা 100 টাকা নোট বের করে দিয়েছেন, আপনাকে বলতেছে, ভাই সরি ভাই, দেওয়া যাবে না। পরে বলতেছে, কেন দেওয়া যাবে না? দোকানদার বলতেছে যে আহ, চিনির দাম তো বাড়ছে। হ্যাঁ, 100 টাকা করে, প্রতি 100 টাকায় 10 টাকা করে বাড়ছে। তো আপনি তো বিপদে পড়ে গেলেন, আপনি তখন বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি যাই করছো, আমি তো 100 টাকায় নিয়ে আসছি, তুমি আমার 100 টাকার এই চিনি দাও। নর্মালি বাস্তব কথাটা হলো এরকম হয়। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে এরকম যে আপনি 1 কেজি খান হলো 100 টাকা। ঠিক আছে, তা আপনি যাইয়া 100 টাকায় দিছেন দোকানদারকে, কিন্তু দোকানদার আপনাকে 1 কেজি দিবে না। এখন বলবে যে চিনির দাম বাইরে গেছে, আপনি এক কাজ করলে করতে পারেন, সেটা হলো আপনাকে আমাকে 100 টাকার যেই পরিমাণ চিনি পান সেই পরিমাণ আমি আপনাকে দিতে পারি। ঠিক আছে, তখন আপনাকে মনে করেন যে আপনি 950 গ্রাম দিল। হ্যাঁ, এটা উদাহরণ দিলাম আর কি, 950 গ্রাম দিল। তো এখন আমাকে বলেন তো বাকি কত গ্রাম আছে? হ্যাঁ, 50 গ্রাম তাহলে এই 50 গ্রামের মূল্য কত বলেন তো? ভেরি গুড, এই 50 গ্রামের মূল্য হচ্ছে 10 টাকা। তার মানে আপনি কিন্তু এই যে 50 গ্রামে এই 50 গ্রাম কম খাচ্ছেন, ব্যবহার কমাচ্ছেন, 50 গ্রাম চিনির ব্যবহার কমাই দিচ্ছেন। এবং এই 50 গ্রাম ব্যবহার কমানো যে কথা, আপনি এই টাকাও কমানো একই কথা। আপনি 10 টাকার পরিমাণ চিনির দাম কম খাচ্ছেন, চিনি কম ব্যবহার করতেছেন। ক্লিয়ার? 10 টাকার পরিমাণ। এই জন্যই কিন্তু কথাটা আমরা লিখছি এইভাবে যে 110 টাকায় খরচ কমাতে হবে 10 টাকা। একে কত? 100 কত? আর এটা তো আমি উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ, এটা তো আমি উদাহরণস্বরূপ বলছি যে এ যদি হয় আর কি এরকম হবে। ঠিক আছে, এটা তো একুরেট কথা বলি নাই আমি, এটা উদাহরণ হিসেবে বলছি যে 1 কেজি পাইতো, 1 কেজি নাই, এখন মনে করেন 950 গ্রাম দিছে, এরকম আর কি। তাহলে কয় টাকা কমাইছে? আপনাকে 10 টাকার পরিমাণ চিনি কম দিছে আর কি, এই। আচ্ছা, তারপরে 26 নাম্বার যদি আমরা হিসাব করি, এই ব্যাখ্যাটা আমি কেন বললাম, এই ব্যাখ্যাটা যদি বুঝেন তাহলে আপনি 28 নাম্বার অঙ্কটা বুঝবেন। হ্যাঁ, এখানে 28 নাম্বার অঙ্ক একটা প্যাচ আছে, ওই যে সরকারের একটা কথা, সরকার চাপাতার উপর কর আরোপ করছে, এটার একটা ব্যাখ্যা আছে। এটা যদি আপনি আমার কথাটা যদি এখন যেটা বললাম চিনির ব্যাখ্যা দিলাম, এটা যদি বুঝেন তাহলে ওটাও বুঝবেন। 26 নাম্বারটা বলছে যে মাছের মূল্য 25% কমে গেছে। তো কমে গেলে কি হয়, আমরা কি করি বলেন তো? কমে গেলে আমরা বাঙালিরা, কমে গেলে খুব ভালো অভ্যাস আছে আমাদের, সেটা হলো আমরা খাবার বাড়াই দিই। হ্যাঁ, আর দাম কমছে দে, তো এমন, তখন আবার এমন খাওয়া খাই, ওভার খাইয়া ফেলাই। যেমন ওভার খাই, এই ওভার খাওয়া কথাটা যদি বুঝেন তাহলে 28 নম্বর অঙ্কটা বুঝবেন। ঠিক আছে, ওভার বলতে এরকম, মনে করেন যে আপনার এই 25% কমছে, পার্সেন্টের হিসাব তো বুঝি না আমরা। আরে 25% কমছে, আরে দাম তো মনে হয় অনেক কমছে। তার মানে আপনার মনে করেন যে 100 টাকার, 100 টাকার খান, তাহলে 75 টাকা দিয়ে আপনি সে ধরেন, আমি আপনাকে এইভাবে বোঝাচ্ছি। হ্যাঁ, মনে করেন যে 5 কেজি, 5 কেজি মাছ, ঠিক আছে, 5 কেজি মাছ, এটা খান হইল গিয়ে আপনি 100 টাকা দিয়া। উদাহরণস্বরূপ বোঝাচ্ছি আমি আপনাকে, দেখান 100 টাকা দেখান। তো আপনি বাজারে গেছেন, 5 কেজি, এখন দাম হচ্ছে 75 টাকা। আপনি যখনই শুনছেন যে 75 টাকা, আসলে এটা তো পার্সেন্টে, হিসাবটা পার্সেন্টে, যখন শুনছেন 25% কমে গেছে, তখন বারবার দে 10 কেজি দে।
ঠিক আছে, হয়তো আপনি কিন্তু সর্বোচ্চ আর 2 কেজি বেশি কিনতে পারেন। মানে কি, মানে আপনি যদি 100 টাকার পরিমাণে কিনতে যান, 100 টাকা, তাহলে হয়তো আর 2 কেজি বেশি কিনতে পারেন, 7 কেজি কিনতে পারেন। বাট আপনি বলতেছেন কি, আরে দাম কমছে কত পার্সেন্ট, 25%, ঠিক দে তো 10 কেজি দে। আপনি কিন্তু আপনার যে লেভেল 100 টাকা, এই লেভেলও ক্রস করে ফেলাইছেন, আপনি নিজেও জানেন না। হ্যাঁ, ঠিক আছে, আপনার অজান্তে, কারণ ওটা তো পার্সেন্ট হিসাব থাকে, কিন্তু আপনি তো ক্যাশ নিয়ে গেছেন, কমছে আপনি কিনে নিয়ে আসছেন, কিন্তু আসলে এভারেজে যে আপনি আসলে যে আপনার নির্ধারিত স্কেলটা যে মূলত তার থেকেও বেশি খেয়ে ফেলে যাচ্ছেন, আপনি এটা নিজেও টের পাচ্ছেন না। ঠিক আছে, আর এই যে যে উদাহরণটা দিলাম, এই উদাহরণটা আর 28 নম্বরে কিন্তু সেম। 28 নম্বরে এটাই বলছে, সরকারের দাম কমাইছে, পরে আপনি এমনভাবে ব্যবহার বাড়াইছেন, হ্যাঁ, যে চা এত পরিমাণ খাওয়া দিছেন, যে আরো খাওয়ার দরকার 100 টাকা, আপনি আরো 8 টাকা বেশি খেয়ে ফেলেছেন। সরকার কি করতেছে, একটু কমাইয়া ওদিক দিকে 8 টাকা কর বেশি পাইতেছে। ঠিক আছে, এটা আমি পরে বুঝাচ্ছি, আগে এটাতে যাই। ঠিক আছে, 26 নম্বরে বলছে 25% কমে গেছে। ওকে, এখন আপনার দাম হয়েছে 75 টাকা। ঠিক আছে, তো আপনি আরো 25 টাকার খাবার বেশি খেতে পারবেন। ঠিক আছে, মানে বলছে যে কি পরিমাণ ব্যবহার বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তার মানে আপনি বুঝতে পারছেন যে এখন আপনার দাম হয়েছে 75 টাকা, আপনি আরো 25 টাকার ব্যবহার বাড়াইতে পারবেন, মানে ব্যবহার বাড়াইতে পারবেন হলো গিয়া 100 - 75, মানে 25 টাকার ব্যবহার বাড়াইতে পারবেন। এখন এই যে ব্যবহার বাড়াবেন, বাড়ে কোন সংখ্যা থেকে? বাড়ে ছোট থেকে বাড়ে, হ্যাঁ, আর কমে হলো বড় সংখ্যা থেকে। ঠিক আছে, তো এই যে বাড়াতে হবে ছোট সংখ্যা থেকে, তাহলে এখানে ছোট সংখ্যা হচ্ছে 75, 100 তো বড়। তাহলে এখন আপনি বলতে পারবেন যে 75 টাকায় খরচ বাড়াতে হবে 25 টাকা। হ্যাঁ, হ্যাঁ, 75 টাকায় খরচ বাড়াতে হবে 25 টাকা। হ্যাঁ, সুতরাং 100 টাকায় কত খরচ বাড়াতে হবে? ঠিক আছে, 25 × 100 / 75। ঠিক আছে, এটা এভাবে করে আমরা অঙ্কটা হয়ে যাবে। তারপরে হচ্ছে 27 নম্বর হোমওয়ার্ক, 28-এ চলে যাবো আমরা। এই নিয়মের অঙ্কগুলো শেষ করে দিব আজকে, এরপরে আর একটা আছে মনে হয়। 28, 28-এ কি বলছে? 28-এ বলছে যে চা পাতার উপর কর শতকরা কমালে, 10 টাকা কমালে চা পাতার ব্যবহার কত করে বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা কর বেশি পাবে। ঠিক আছে, তার মানে কথাটা হচ্ছে এরকম, 100 টাকার চা পাতা, এটা আপনি খান, নর্মালি খান। এখন এই চা পাতার দামটা সরকার 10 টাকা কমাই দিছে, কয় টাকা এখন? 90 টাকা। এখন যদি আপনি আরো 10 টাকা খান, তাহলে কি সরকার আপনার কাছ থেকে কোনো টাকা পাবে? পাবে না। আপনি কি করতেছেন, এই যে 10% কমাই দিছে, তখন আপনি দোকানে দিয়ে লাইন ধরে গেছেন, এই আমার চা পাতা দাও। ঠিক আছে, তো চা পাতার দোকানদারের কাছে থেকে কিনা নিয়ে আইছেন, আপনি এমন কিনা কিনছেন যে 10 টাকা তো নিচে নি, যে মানে কি এই 90-এর সাথে 10 টাকার তো নিচে নি, আরো 8 টাকার চা পাতা বেশি খায়। চা পাতা, আপনি 108 টাকার চা পাতা নিয়ে এসে বসছেন, আপনি জানেনই না, অজান্তে। কেন অজান্তে? কারণ হিসাবটা হলো পার্সেন্টে, কিন্তু আপনি তো কিনছেন নগদ টাকা দিয়া। কিন্তু আসলে যখন পার্সেন্ট হিসাব করবেন, পার্সেন্ট হিসাব করলে আপনি আসলে 8 টাকার বেশি পরিমাণ চা পাতা নিয়ে এসে পড়ছেন। তো এই যে 8 টাকার পরিমাণ বেশি চা পাতা নিয়ে এসে পড়ছেন, আপনি কিন্তু ব্যবহার বাড়াইছেন। ঠিক আছে, কত টাকার ব্যবহার বাড়াইছেন খেয়াল করেন, টাকা ছিল 90 টাকা, এরপরে আপনি 10 আর 8, 18 টাকার ব্যবহার বাড়াইছেন। যদি আপনি 18 টাকার ব্যবহার বাড়ান, তাহলে আপনি সরকার আপনার কাছ থেকে 8 টাকা কর পাবে। যদি আপনি 10 টাকার ব্যবহার বাড়াইতেন, তাহলে সরকার আপনার কাছ থেকে কোনো কর পেত না, কোনো টাকাই পেত না। আপনি 18 টাকা বৃদ্ধি করছেন বিদায়ী আপনার, সরকার আপনার কাছ থেকে 8 টাকা কর পাচ্ছে। তো এই যে যে বলছে যে ব্যবহার বৃদ্ধি করতে হবে, তো বাড়ে কোন সংখ্যা থেকে? ছোট সংখ্যা থেকে।
তো এইখানে কিন্তু সংখ্যাগুলো কি কি আছে দেখেন। এখানে একটা সংখ্যা আছে, 100 থেকে যখন 10 বিয়োগ করবেন একটা হবে 90, আবার যখন 100 সাথে 8 যোগ করবেন তখন হবে 108। ঠিক আছে? তো তখন আপনি বলতে পারেন যে এইখানে আপনি কয় টাকা বাড়াইছেন, ব্যবহার বাড়াইছেন। হ্যাঁ, ব্যবহার বৃদ্ধি করছেন হলো 108 বিয়োগ 90 সমান হচ্ছে 18 টাকা। এখন আপনি এই যে বাড়াইছেন, ভারে সব সময় ছোট সংখ্যা থেকে, তো ছোট সংখ্যা হচ্ছে 90। তখন আপনি বলতে পারতেছেন যে চা পাতার ব্যবহার 90 টাকায় বৃদ্ধি করতে হবে 18 টাকা। ঠিক আছে? 90 টাকায় বৃদ্ধি করতে হবে 18 টাকা। তাহলে 100 টাকায় কত? 100 টাকায় বৃদ্ধি করতে হবে 18 গুণন 90 ডিভাইডেড, সরি 18 গুণন 100 ডিভাইডেড বাই 90। ঠিক আছে? এটা কাটাকাটি করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। বোঝা গেল? ক- কঠিন লাগতেছে? অঙ্ক কি কঠিন লাগে আপনাদের কাছে? হ্যাঁ, একটু আলাদা। হ্যাঁ, তো আমরা আর একটা অঙ্ক আছে, অঙ্ক করে শেষ দিয়ে দিব। সেটা হচ্ছে 48 নম্বর। 42 নম্বরটা হোমওয়ার্ক থাকবে, 42টা হোমওয়ার্ক, 48টা করবো। আমরা একই নিয়মে সবগুলো শেষ দিয়ে দিচ্ছি। 48 নম্বর বলছে যে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে স্ত্রীর বয়সে 10% বড়। এটা আমরা ওই যে ক খ এর মতোই আর কি। ঠিক আছে? তো এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 10% বড়, স্ত্রী তার স্বামীর থেকে শতকরা কত ছোট। ঠিক আছে? তাই এটা ওই আগের মতো আমরা হিসাব করব যে যেহেতু স্ত্রী এবং ব্যক্তি এই দুইজন কথা বলা হয়েছে, দুজনকে আলাদা করব। স্ত্রী আর হচ্ছে ব্যক্তি। হ্যাঁ, স্ত্রী কত ব্যক্তি কত, যেহেতু ব্যক্তি বড় তাহলে স্ত্রী 100। ঠিক আছে? তাহলে ব্যক্তি কত পার্সেন্ট বড়? 10% বড়। তাহলে ব্যক্তি হবে 110, রাইট। এইভাবে সহজভাবে ক্যালকুলেশন করবেন, তাহলে দেখবেন যে অঙ্কগুলো একদম পানির মতো লাগবে। ঠিক আছে? এখন কত বড়? 10 বড়, 10 বছর বড়। ঠিক আছে? ব্যবধান, ব্যবধান হচ্ছে 110, 110। ঠিক আছে? আপনি এটাকে বছর বছর বছর। এখন আমি বলছি কি, এখন বলবেন কি প্রশ্ন করছি কি? প্রশ্ন করছে স্ত্রী তার স্বামীর চেয়ে শতকরা কত ছোট, মানে কম। তাহলে কম কি? কমে হলো গিয়া বড়টা থেকে। তাহলে হ্যাঁ, বড় আছে এখানে 110। তাহলে আপনি খুব ইজিলি বলতে পারতেছেন যে 110 বছরের মধ্যে ছোট হচ্ছে 10। 110 বছরের মধ্যে ছোট হচ্ছে 10 বছরের। 10 বছরের, 10 বছরের। ঠিক আছে? তাহলে শতকরা কত ছোট? ঠিক আছে? তাহলে সুতরাং 100 বছরের মধ্যে কত হবে? ঠিক আছে? তাহলে 10 গুণন 100 ডিভাইডেড বাই 110। ঠিক আছে? এটাকে কাটাকাটি করলে 100/11 হবে। বাকিটা সমস্ত আকারে রেখে দিবেন। আশা রাখি বুঝতে পারছেন, এগুলো খুবই সহজ অঙ্ক এবং যা করলাম। আজকে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করছি এবং ছোট ছোট অঙ্ক করছি, কিন্তু 25, 26, 27, 28 এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। খুব, মানে দেখবেন যে 10টা 12টা পরীক্ষা দিলে একটা পরীক্ষায় থাকে এরকম অঙ্ক এগুলো। কারো বোঝার সমস্যা আছে আজকে যেগুলো করাইলাম? হ্যাঁ, তারপরে আপনারা আবার বাসায় করবেন। আর তার সাথে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো করবেন। হোমওয়ার্কগুলো আপনাকে পারতেই হবে এমন কোনো কথা নাই, আপনাকে আমি অবশ্যই করে দিব। আপনার বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, একটু নোট করে নেন। 6 নাম্বার, 6, 7, 8, 9, 13, 14, 17, 18, 40, 41,
43, 49, এই পর্যন্ত। তাহলে কত কত বললাম? কেউ একজন বলেন তো দেখি কত কত বললাম। ভেরি গুড। তো এই অঙ্কগুলো হোমওয়ার্ক থাকবে, এগুলো আপনারা অবশ্যই করবেন। আমি এগুলো মানে এই যে অঙ্কগুলো করছি এটার সাথে মিল আছে এই অঙ্কগুলো, হ্যাঁ মানে অনেকাংশে মিল, এই জন্য আমি এগুলো হোমওয়ার্ক দিয়ে দিলাম। ক্লিয়ার? ঠিক আছে, আমি রেকর্ডিংটা স্টপ করে দিলাম।